স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে। সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষের জেরে বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আগামীকাল সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত এই ধারা বলবৎ থাকবে। বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় স্থানীয়দের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। দফায় দফায় চলে সংঘর্ষ, রণক্ষেত্রে পরিণত হয় বিশ্ববিদ্যালয় এলাকা। আহত হন অন্তত ১০০ জনেরও বেশি। রতন দাসের ছবিতে বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তামিমকে সাথে নিয়ে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষের রণক্ষেত্র পরিণত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা। শনিবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী নিজ বাসায় ঢুকতে গেলে ভবনের দারোয়ান বাধা দেয়। এই ঘটনায় জেরে শুরু হয় সংঘর্ষ। রোববার সকাল থেকে আবারও দফায় দফায় সংঘর্ষ হয়। এতে আহত হয় ১০০ জনের বেশি। কেউ তো নিরাপদ না এখন। এটা ইন্টারিম গভর্নমেন্টের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে তাদের শাসন আমলে একটা সাহিত্য প্রতিষ্ঠানে এরকম হামলা হয়েছে। প্রশাসন দিয়ে বা পুলিশ দিয়ে বা আনসার দিয়ে যে সহযোগিতা করার কথা ছিল, তারা কোনো ধরনের সে ধরনের সহযোগিতা করার কোনো ধরনের চেষ্টাও করেনি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, আইন শৃঙ্খলা বাহিনীর তেমন তৎপরতা না থাকায় সংঘর্ষ ভয়াবহ আকার রূপ নেয়। আমরা প্রশাসনের কোনো খবর নাই। আমাদের হাজার হাজার শিক্ষার্থী আহত, অনেককে রেফার করে সিএমসিতে পাঠানো হয়েছে। আমাদের আমরা কি তাদের গায়বানা জানাজা আদায় করব? প্রশাসন আমাদেরকে ওইরকম ভাবে রিস্ক করেনি এবং তারা বলে যে পুলিশ যাইতে ভয় পাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। জারি করা হবে আর আমরা ওখানে পজিশনে আজকে আমরা মুভ করব আর কি। এই ঘটনায় আহতদের চট্টগ্রাম মেডিকেল সহ বিভিন্ন মেডিকেলে ভর্তি করা হয়েছে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জয়, বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা তো জারি করা হয়েছে, এখন সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ আপনাকে। দেখতে পাচ্ছেন এখনো পরিস্থিতি আগের মতো আছে, তবে প্রশাসনের যে উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা তারাও কিন্তু ঢুকে গেছেন, সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। ১৪৪ ধারা জারি আছে, কিন্তু দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয় এলাকায় দুপক্ষের মধ্যে এখনও অবস্থান দেখা যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছে তাদের অবস্থান দেখা যাচ্ছে এদিকে। অন্যদিকে কিন্তু আমরা দেখছি এলাকাবাসী তারাও কিন্তু তাদেরকে বুঝিয়ে কিন্তু সেনাবাহিনী পুলিশ তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছে তাদের অবস্থানটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আছে। তো এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছে তাদের সাথে আমরা কথা বলেছি। এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের তারা কিন্তু সংবাদ সম্মেলন করছেন। আমরা একটু সরাসরি সেখানে যাব। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এত বড় রক্তক্ষয়ী সংঘর্ষ এর আগে কখনো ঘটেনি। ঘটনা শুরু হয় বিশ্ববিদ্যালয়ের ২ নং গেট থেকে। একজন নারী শিক্ষার্থী ভাড়া বাসায় প্রবেশকালে গেট বন্ধ থাকায় দারোয়ানের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে দারোয়ান ওই ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এই খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা সেখানে ছুটে যান। আমরা এতক্ষণ ধরে একটু দেখানোর চেষ্টা করছি ছাত্রদল, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তারা কিন্তু সংবাদ সম্মেলন করছেন। এই ঘটনার বিস্তারিত তারা জানিয়েছেন, তারা নিন্দা জানিয়েছেন প্রশাসনের যে তৎপরতা, সেই তৎপরতা নিয়ে কথা বলেছেন। একই সাথে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতিটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত ছাত্রদের অবস্থান দেখা যাচ্ছে, যে এখানে তাদের অবস্থানটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারা যে জায়গায় অবস্থান নিয়েছেন সে জায়গায় কিন্তু যেখানে সংঘর্ষের ঘটনা ঘটেছিল সে জায়গায় সেনাবাহিনী সহ পুলিশ প্রশাসন সেখানে প্রবেশ করেছে। তবে সে জায়গা থেকে সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় ভাঙচুর করা হয়েছে, এমনকি কোনো জায়গায় আগুনও দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে কিন্তু আসলে পরিস্থিতি আগে থেকে কিছুটা শান্ত হয়েছে। জয়, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন জামায়াত নেতা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। গোলাম পরোয়ার, আমার ডান পাশে যিনি দণ্ডায়মান, এরপরে আছে জামাত ইসলামী বাংলাদেশের অন্যতম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল সাবেক এমপি হামিদুর রহমান আজাদ, এবং আমার বায়ে যিনি আছেন জামাত ইসলামীর আরেকজন অন্যতম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব
রফিকুল ইসলাম খান। আজকে অত্যন্ত সুন্দর পরিবেশে প্রায় দীর্ঘ 1 ঘন্টা আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করেছি। রাষ্ট্রের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, আমাদের নির্বাচনের প্রস্তুতি এবং নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু অংশগ্রহণমূলক করার জন্য কি কি করণীয়, বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র, এই সকল বিষয়ে আমরা খোলামেলা আলোচনা করেছি। আমরা বলেছি মাননীয় উপদেষ্টাকে যে দীর্ঘ সময় সংগ্রাম, রক্ত এবং জীবন দেওয়ার বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছিলাম। স্বৈরাচার এবং ফ্যাসিবাদের শুধু পতনই হয়নি, তাদের ন্যায় করা দেশ ত্যাগেও বাধ্য হয়েছে। এদেশের মানুষ আশা করেছিল এই পরিবর্তনে একটি গুণগত পরিবর্তন আসবে রাজনীতিতে, অর্থনীতিতে, আমাদের রাজনৈতিক কালচারে, নির্বাচনের সর্বত্র আমরা একটা নতুন বাংলাদেশের যাত্রা শুরু করে একটি সমৃদ্ধ বাংলাদেশে আমরা পৌঁছতে পারব। আপনারা জানেন প্রধান উপদেষ্টা 3টি বিষয়ে জাতিকে আশ্বস্ত করেছিল। একটি হচ্ছে উনি রিফর্মস করবেন, কিছু বিষয়ে সংস্কার করবেন যে সমস্ত কারণে বারবার এদেশে নির্বাচন এবং স্বৈরাচার, নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় এবং স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়েছে। রিফর্মস করা হবে, বিচারকে দৃশ্যমান করা হবে এবং বিশ্বমানের আনন্দঘন একটি নির্বাচন অনুষ্ঠান করা হবে। কিন্তু আজকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, এই সমস্ত অর্জন প্রশ্নবিদ্ধ আছে বলে আমরা ওনাকে জানিয়েছি। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে কথা বলছিলেন জামায়াত নেতা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম তার বক্তব্যে। বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। ওথ পেতে রয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, পলাতক স্বৈরাচারের মতন বিএনপির বিজয় ঠেকানোর অপরাজনীতির পরিবর্তে আসুন আগে নির্বাচনের মাধ্যমে জনগণের, বাংলাদেশে জনগণের কাছে দায়বদ্ধ সরকার গঠন করি সকলে মিলে। এরপর রাজনৈতিক দলগুলোর আরও সকল যৌক্তিক দাবিগুলোর সমাধানের পথ খুঁজি আমরা। রাষ্ট্র রাজনীতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য শর্ত শিথিল করে নির্বাচনের পথে হাঁটাই এখন সময়ের দাবি। জনগণের ভোটের অধিকার প্রয়োগ করে নির্বাচন কেন্দ্রিক গণতন্ত্র চর্চার মাধ্যমে যদি আমরা রাষ্ট্র এবং সমাজে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার বিশ্বাস গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক দাবিগুলো সময়ের সাথে সাথে বাস্তবায়নের পথ সহজ হয়ে যাবে। প্রিয় সহকর্মীবৃন্দ, বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সমর্থক নেতাকর্মী সকলের উদ্দেশ্যে আমি একটি কথা তুলে ধরতে চাই আজকের এই দিনে। বিএনপি মনে করে রাজনীতি মানেই শুধু প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, বরং রাজনীতি মানে জনগণের জীবন মানের উন্নয়ন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ এবং সেই লক্ষ্যেই বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিএনপি কি ধরনের পরিকল্পনা বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন করেছে
বেশ কিছু বিষয় ইতিমধ্যেই একটি সুনির্দিষ্ট পরিকল্পনা জনগণের সামনে আমরা তুলে ধরেছি বিভিন্ন কর্মসূচিতে, বিভিন্ন বক্তব্যের মাধ্যমে, বক্তব্যের ভেতর। বিএনপি শুধু পরিকল্পনা গ্রহণ করেই ক্ষান্ত থাকে নাই, কিভাবে কোন উপায় গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করা হবে সে ব্যাপারেও বিএনপির পেপার ওয়ার্ক চূড়ান্ত পর্যায়ে। আজকের এই আলোচনা সভায় আমির খসরু সাহেব ওনার বক্তব্যে এ ব্যাপারে কিছু কিছু বিষয় তুলে ধরেছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, সম্মানিত সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, বিএনপি গৃহীত পদক্ষেপগুলো সারা দেশে মা, বোন, তরুণ জনগোষ্ঠী, শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার জনগণের কাছে আমাদের সকলকে পৌঁছে দিতে হবে। জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক আমাদেরকে বজায় রাখতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, মব ভায়োলেন্সকে আমরা কেউ প্রশ্রয় দেব না। নারীর সম্মান, মর্যাদা এবং অধিকারের প্রতি শহীদ জিয়া, দেশনেত্রী খালেদা জিয়ার প্রতিটি সৈনিক সংবেদনশীল এবং শ্রদ্ধাশীল থাকবে। আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নানা রকম ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে। তবে জনগণের সঙ্গে সম্পর্ক থাকলে আমরা বিশ্বাস করি কোন ষড়যন্ত্র এই বিএনপির অগ্রযাত্রাকে রুখতে পারবে না ইনশাআল্লাহ। ৪৭ বছরের গৌরবান্বিত পথ চলায় বিএনপি বরাবরই দেশের গণতান্ত্রিকামী জনগণের সহযোগিতা এবং সমর্থন পেয়ে এসেছে। তাই আসুন প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে জনগণের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই। গণতন্ত্র, ন্যায় বিচার, আইনের শাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পথ থেকে বিএনপি যেমন অতীতে বিচ্যুত হয়নি, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা বিচ্যুত হব না। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, আপনার দল, আপনাদের দল, আমাদের দল, বিএনপির শেকড় এই বাংলাদেশ। জনশক্তি, জনশক্তি, জনবল, বিএনপির মনোবল। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে। কুমিল্লার রামনগরে অসুস্থ মা ও বোনকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। রবিবার দুপুর ৩টার দিকে নগরের ২১ নং ওয়ার্ডে আবু তাহেরের বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত লুৎফা বেগমের বড় মেয়ে অভিযোগ করেন তার ভাই শাহিন পারিবারিক কলহের জেরে মা ও বোনকে শ্বাসরোধে হত্যা করেছে। তিনি বলেন তার মা ৫ বছর ধরে স্ট্রোকে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও নৈরাজ্য বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বন্দর থানা এলাকায় চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ সাধারণ সম্পাদক ইব্রাহিম ফরাজের নেতৃত্বে সকালে চট্টগ্রামের বন্দর এলাকায় এই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বিভিন্ন শ্রমিক সংগঠন তাদের ব্যানারে মিছিল নিয়ে দলে দলে কর্মসূচিতে যোগ দেন। পরে সমাবেশের মাধ্যমে সমাপ্তি ঘটে কর্মসূচির। বিভাগীয় সিরিজ আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট ২০২৫ চট্টগ্রাম বিভাগের উদ্বোধন করা হয়েছে। সিজেকেএস কনভেনশন হলে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও অ্যাসোসিয়েশন অব চেস প্লেয়ার বাংলাদেশ এসিপিবি এর যৌথ আয়োজনে বাংলাদেশ দাবা ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় এবং চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির সহযোগিতায় প্রতিযোগিতার আয়োজন করা হয়। চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন।
এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bt.tv। ধন্যবাদ সবাইকে।